ফেসবুকে নিউজ ফিডে দেখা ছবিগুলি আর কারো না, ফৌজিয়া সিলেটের চা বাগানে গিয়েছে ঘুরতে। ওখান থেকে অনেকগুলো ছবি পোস্ট করে এসেছে। আমি এটা দেখে যারপনাই অবাক হলাম। অথচ কী সব ভাবছিলাম আমি। ভাবলাম ফৌজিয়া তার ফোন অফ করে বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে চাইছে, অথচ সে কিনা নিজের শহর ছেড়ে ওই অত দূরে এক শহরের পাশে চা বাগানে ঘুরতে গেছে আনন্দের জন্য। আবার ফেসবুকে ছবি পোস্ট করছে। বাহ, বাবা মারা যাওয়াতে মনে হচ্ছে তার ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু এর খানিক পরে নিজের এমন ক্ষুদ্র মন মানসিকতার ক্ষীণ চিন্তার জন্য নিজেই নিজের কাছে লজ্জিত হলাম। মনে মনে বললাম, ছি, এসব কী ভাবছি আমি। একটা মানুষ যার সবচেয়ে কাছের মানুষ অর্থাৎ তার বাবা মারা গেছেন, এটা আসলেই বিরাট শখ খাওয়া। কিন্তু সে যদি তার শোক কাটিয়ে উঠতে, নিজের মন ঠিক করতে দূরে কোথাও বেড়াতে যায়, এতে তো মন্দের কিছু নেই। এটা তো খুব ভালো কথা, সুন্দর বিষয়। এটা নিয়ে আবার খারাপ কিছু ভাবার আছে কি? এরপর আমার নিজের উপর নিজের এক ঘেন্না ধরে গেল। মনে হলো সে আমায় ছাড়িয়ে গিয়েছে বলে, অনেক বড় হয়েছে গিয়েছে বলে ভীষণ হিংসে হয় তার প্রতি। সম্ভবত এই হিংসে থেকে আমি ওকে নিয়ে এমন উল্টোপাল্টা ভাবি। কিন্তু আমার ভাবনা জুড়ে বেশিরভাগ সময়ে এই ফৌজিয়ে থাকে। স্কুল পড়বার সময় ফৌজিয়ের সঙ্গে প্রথম জেদ থাকলো, কীভাবে যেন তার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো আমার। সে আমার সঙ্গে নিজ থেকে মিশেছিল। এমনকি প্রায় সে আমার সঙ্গে স্কুল ছুটির পর আমাদের বাসায় আসতো। ভাইয়া তখন ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়ে। ভাইয়া যখন ছুটি কাটাতে বাসায় আসতো, তখন সে আমায় ইংরেজি পড়াতো। ফৌজিয়াও তখন আমায় বলতো, তুমি একাই পড়বে কেন, শুধু আমিও পড়তে চাই ভাইয়ার কাছে। এরপর থেকে আমি আর ফৌজিয়া একসাথে ভাইয়ের কাছে ইংরেজি পড়তাম। আমার কেন জানি মনে হয় ফৌজিয়া তখন আমায় খুব পছন্দ করতো, ভালোবাসতো আমায়। এই যে ঘন ঘন আমাদের বাসায় আসতো, এমনকি আমার সঙ্গে একসাথে পড়তে চাইতো। এর উদ্দেশ্য আমার সঙ্গে একটু সময় কাটানো, আর কিছু না। কিন্তু কলেজে ওঠার পর কি হলো কে জানে, আমার সঙ্গে সে কথা বলা বন্ধ করে দিল। এরপর সে কত কি ঘটে গেল আমার জীবনে। হঠাৎ করে আমার সবচেয়ে কাছের বন্ধু অপূর্বর খুন হওয়া, আমার উপর মামলা হওয়া, আমার পালিয়ে বেড়ানো, এসব সমস্যা আসার পর থেকে ফৌজিয়া তখন সফল একজন মানুষ, ময়মনসিংহ শহরে প্রসিদ্ধ একজন ডাক্তার। আমার দেখা এত অল্প সময়ে সেই জনপ্রিয় ডাক্তার, যার কাছে রোগী উপচে পড়া ভিড়, আর তার চিকিৎসার সেবাও খুব উন্নত। মানুষ তার চিকিৎসার ভালো ফলাফল না পেলে তো আর এভাবে এসে চেম্বারে ভিড় করে থাকতো না। আমি কখনোই ভাবিনি ফৌজিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব হবে, কিন্তু কিভাবে যেন বন্ধুত্ব হয়ে গেল আমাদের। কিন্তু এখন কি আর ফৌজিয়া আমায় নিয়ে এভাবে আগের মতো ভাববে, আমায় ভালোবাসবে? কিছুতেই না। সে কোথায় আর আমি কোথায়? আমাদের দুজনের এখন আকাশ পাতাল ব্যবধান। হয়তো এতদিনে তার নিজের একটা মানুষও হয়ে গেছে। সেও হয়তো কোনো বড় ডাক্তার অথবা কোনো বড় চাকুরে, আমার মতো বেকার এক যুবকের বড়জোর এর পিএস হতে পারে, এর বেশি কিছু না। এরপরও যে সে আমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রেখেছে, আমার সঙ্গে নিয়মিত কথা বলে, এ কি আমার জন্য কম কিছু? আরও এভাবে দুদিন কেটে গেল। মায়ের সঙ্গে কথা হলো দুপুরে। মা বলল, কেমন আছিস? আমি বললাম, ভালো আছি মা। মা জীবনে যা বলেনি তা আজ এই প্রথমবার বলল, তাও রাগ দেখে। তিনি বললেন, তপু, আমি তোমার খালার বাসা থেকে তোমার ভাইয়ের বাসায় চলে যাব, বড় ভাইজানের বাসায় যাব, কাল যাব। আমি বললাম, হঠাৎ ওখানে কেন, কোনো সমস্যা, কারো অসুখ বিসুখ কি? মা বললেন, না, এমন কিছু না। আমি বললাম, তাহলে ওখানে যাবে কেন? বাসায় আসবে কবে? আমার ভালো লাগছে না আর। তুমি না থাকলে আমার ভালো লাগে না, সব শূন্য মনে হয়। মা আমায় সবচেয়ে বেশি চমক দিয়ে বললেন, তপু, আমি আর কোনোদিনও তোমাদের বাসায় ফিরব না। আমি আমার সবটা জীবন ভাইজানের বাসায় কাটিয়ে দিব। আর ওখানে ভাইজান যদি আমার উপর অতিষ্ঠ হয়ে পড়ে, আমাকে যদি সারা জীবন আর ওখানে রাখতে না চায়, তবে কোথাও নিরুদ্দেশ হয়ে যাব। তবুও বাসায় ফিরব না আমি। আমার এত খারাপ লাগছে এসব শুনে। মা কোনোদিন এমন কথা বলেনি। কি এমন যে মা এভাবে এরকম শক্ত কথা বলছে? আমি কাঁপায় বলে বললাম, মা, কি হয়েছে বলো তো? কেন এমন কথা বলছো তুমি? মা যেন হাসলেন। এটা হাসি না, ঠিক তার নিজের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ। আমি বললাম, মা বলো, প্লিজ বলো, কেন এসব বলছো তুমি? মা বললেন, তপু, আমি কি কখনো মিথ্যে বলেছি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে? কোনোদিন এরকম হয়েছে? আমি বললাম, না, বলনি। মা এবার বললেন, কখনো খামখেয়ালিপনা করেছি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে? আমি বললাম, না, করোনি মা। সত্যি কখনো আমার কিংবা ভাবির সঙ্গে খামখেয়ালিপনা করেনি, মজাও করেনি, রাগ অভিমানও দেখায়নি। কিন্তু 8-10টা মেয়ে লোকের চেয়েও
ভীষণ রকমের সৎ মানুষ তিনি, এবং এক কথায় মানুষ তিনি। কোনো কিছু নিয়ে কখনো অতিরঞ্জিত করেনি তিনি কখনো। কথা বলেন একেবারে মেপে, এবং যা বলার তার সবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে যে মা বললেন আর ফিরবেন না, এটা কি সত্যি সত্যি তিনি আর ফিরবেন না? কিন্তু কেন কেন এটা তিনি করবেন? আমি আবার বললাম, কি হয়েছে মা, বলবি আমায়? দয়া করে বলো। মা বললেন, এখন আর আমি দিয়ে তোমাদের কোনো প্রয়োজন নেই। এখন তোরা অনেক বড় হয়ে গেছিস। আমার বড় ছেলে অপু আমায় না বলে সিলেট যায় ট্রেনিং না নিয়ে কী যেন করতে, আর আমার কাছে কি অবলীল সে মিথ্যে বলে যায় রোজ রোজ। ফোন দিলে বলে সে অফিসে যাচ্ছে নিয়মিত, কোথাও যায় না। আর তুমি তো নিজের ভাইকে সঙ্গ দিলে। তোমার ভাই বাসায় নেই, সিলেটে গেছে, আর তুমি আমায় জানাওনি। তুমি মিথ্যে বলেছ আমায়। তোমাদের থেকে আমার মন এক্কেবারে উঠে গেছে। তোমরা তোমাদের মতো থাকো, নিজের স্বাধীনতা নিয়ে বাঁচো। মা ফোনটা কেটে দিলেন। আমি সঙ্গে সঙ্গে আবার ডায়াল করলাম। মা ফোন বন্ধ করে ফেলেছেন। এতগুলো সমস্যা আমি কিভাবে সামাল দেবো বুঝতে পারি না। আমার মাথা কুলিয়ে ওঠে না আর। বিকালবেলা ভাবি ঘরে নেই, বাজার করতে হবে। আমি বললাম, কি কি লাগবে লিস্ট করে দাও। ভাবি লিস্ট করে দিল। ভাবির কাছ থেকে লিস্ট নেওয়ার সময় ভাবির মুখের দিকে তাকালাম আমি। এই কদিনে ভাবির চেহারা একেবারে কাহিল হয়ে গেছে। তাকে হঠাৎ করে দেখলে মনে হয় এত আমাদের অতি সুন্দরী মিষ্টি ভাবি, আর সবসময় হাসি খুশি থাকা অপি ভাবি নয়। এই জন্য কেউ যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, যাকে আমি কোনোদিন দেখিনি। তখন বাজারে আমি মাছের আড়তের দিকে যাচ্ছি, তখনই দেখা হলো মহসিন ভাইয়ের সঙ্গে। মহসিন ভাই হলো ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু, আবার কলিগও। আমি মাছের আড়তে ঢুকতেই আর তিনি মাছ কিনে বেরোচ্ছেন, তার 2 হাত ভর্তি ব্যাগ। আমায় দেখে তিনি বললেন, এই তো কেমন আছো? আমি হাসলাম, বললাম, ভালো ভাইয়া, বাজার করতে এলাম, ঘরে বাজার নেই। মহসিন ভাইয়া বললেন, ও আচ্ছা আচ্ছা, অপু কোথায় রে? কোথাও গেলে কিছুই জানি না। অফিস থেকে ছুটি নিল 1 সপ্তাহের জন্য, বলল জরুরি কাজে দূরে কোথাও যাবে, কিন্তু কোথায় যাবে কিছুই বলে না। গতকাল ফোন করেছিলাম, ভাবলাম বলি কেমন আছে না আছে, কিন্তু ফোন বন্ধ। তোমায় পেয়ে ভালোই হলো। তোমার কাছ থেকে জেনে নেওয়া যাবে সে কোথায় গেছে, আর কোনো সমস্যা নাকি? আমার মাথায় যেন হঠাৎ করে এত বড় একটা আকাশ ভেঙে পড়লো। এসব কি বলছে মহসিন ভাইয়া? ভাইয়া যে বলল অফিস থেকে তাকে সিলেট ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে, তবে কি এটা মিথ্যে? তবে কি ভাইয়া সিলেট যায়নি? আর যদি গিয়েও থাকে তবে কেন গেল? আর তার নাম্বার কেন বন্ধ? এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু ডিঅ্যাক্টিভেট করে রাখা কেন? আমি ভেবেছিলাম মার এই কঠিন রাগ কিংবা অভিমান অত সহজে ভাঙবে না। মা সহজে বাসায় আসবেন না। ভাইয়া বাড়ি ফিরলে সে যদি গিয়ে মায়ের কাছে ক্ষমা চায়, অনুরোধ করে, তবে হয়তো মা ফিরবেন। কিন্তু আমায় চমকে দিয়ে পরদিন সকালবেলা মা এসে উপস্থিত হলেন। মামার বাসায় তিনি যাননি, বরং খালার বাসা থেকে সরাসরি এসে পড়েছেন। মা আসার পর মাকে সব কিছু খুলে বললাম। বিশেষ করে মহসিন ভাই যে বলল ভাইয়ের ট্রেনিং বা অফিসের কোনো কাজে কোথাও যায়নি, সে অফিস থেকে ছুটি নিয়েছে, আর আমাদের কাছে আমার কাছে বলে গিয়েছে সিলেট গেছে, এর সব কিছু মাকে বললাম। মা এই কথা শুনে চমকে উঠলেন। তিনি বিড়বিড় করে জপতে লাগলেন, আল্লাহ, আমি যা ভাবছি তা যেন না হয়। আল্লাহ, আমার ছেলে নফরমানদের অন্তর্ভুক্ত করো না তুমি। মা আমায় কাছে ডাকলেন। আমি কাছে গেলে তিনি বললেন, তপু, তুমি এক্ষুনি অপুর অফিসে যাও। মহসিনের কথার উপর নির্ভর করে থাকলে হবে না। ওখানে তুমি ওর বসের কাছ থেকে ও অন্যদের থেকে জানবে আসলে তোমার ভাইয়া ছুটি নিয়ে গিয়েছে নাকি অফিসের কাজে গিয়েছে। এক্ষুনি যাও তুমি, দ্রুত সব জানার চেষ্টা করবে। আমি বের হতে যাবো, ঠিক তখনই ভাবি ঘর থেকে একরকম দৌড়ে এলো। এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তোকে অফিস যেতে হবে না তপু, অফিসে গিয়ে কোনো লাভ নেই। লাভ হবে আমি যদি এই বাড়ি ছেড়ে যাই তবে। আমি চমকে উঠলাম ভাবির কথা শুনে। মা চোখ বড় বড় করে তাকালেন ভাবির দিকে, তাকিয়ে বললেন, কি বললেন তুমি? অপি ভাবির চোখ থেকে তখন টপ টপ করে জল গড়িয়ে বসছে। সে তার বাঁ হাত পিঠ দিয়ে তার গালে লেগে থাকা সেই জল মুছতে মুছতে ভেজা চুপসানো গলায় বললেন, মা, আমি এখানে আর এক দণ্ড থাকবো না। কেউ আমায় এখানে আর রাখতে পারবে না। কারো অধিকার নেই আমায় এখানে আটকে রাখার। ভাবির আগে কাঁপতে কাঁপতে এই কথাগুলো বললেন। আমি আর মা বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। মা দুর্বল গলায় বললেন, আমি কি জানতে চাইনি তোমার কাছে কি হয়েছে, কি হচ্ছে এই বিষয়? তুমি বলেছিলে কিছু আমায়, বলো, বলেছিলে? অপি ভাবি রাগে তার গলার আওয়াজ আরও ধারালো করে বলল, না বলিনি। কেন বলিনি জানেন? মা বলল, কেন? ভাবি তার কান্না, রাগ এইসব কিছু থামিয়ে অট্টহাসি, তাকে কেমন এলোমেলো দেখাচ্ছে এখন। তাকে এক্কেবারে অচেনা মনে হচ্ছে। এই যে এত নম্র ভদ্র আমাদের অপি ভাবি, এখন তাকে দেখলে মনে হবে ভদ্রতা ছিটেফোঁটা নেই তার মধ্যে। সে এক ছন্ন ছাড়া খ্যাপাটে মেয়ে লোক। ভাবি তার হাসি শেষ করে বলল, কারণ আমি একটা নষ্ট মেয়ে, খারাপ মেয়ে, বুঝলেন?
মা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি মাথা নত করে রেখেছি। ভাবির মুখ থেকে এমন সব কথা, তাও মার সামনে মাকে উদ্দেশ্য করে বলা, এসব কখনো আশা করিনি। ভাবি বলেন, আপনাদের অত টেনশন করার দরকার নেই। আপনাদের ছেলে যে দেশে থাক আর না থাক, আমি আপনাদের বাড়ি থেকে চলে গেলে সে ঠিক ফিরবে, কিন্তু আমি থাকলে আর কখনো ফিরবে না। মা কিছু বললেন না, আর একেবারে চুপ হয়ে গেলেন। আমি বললাম, ভাবি কী হয়েছে, একটু ভেঙে বলো প্লিজ। তুমি কিছু না বললে আমরা কি করে বুঝবো সমস্যা হয়েছে আর কী বা সমাধান? ভাবি বলল, কিছু আর বুঝতে হবে না তপু, কোনো কিছুর আর সমাধান করতে হবে না তোদের। আমি আজ এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি, চিরতরে চলে যাচ্ছি বলে এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে গেল। আমি তার হাত ধরে আটকাতে চাইলাম। মাকে গিয়ে সামনে দাঁড়ালো, কিন্তু কিছুতেই আর কিছু হলো না। সে চলে গেল। যাওয়ার সময় গেটটা যখন পেরোবে ঠিক তখনই একবার পিছনে ঘাড় ঘুরিয়ে তাকালো। আবার হাতের পিঠ দিয়ে চোখ মুছলেন, তারপর হনহন করে হেঁটে চলে গেলেন। আমি তাড়াহুড়ো করে তার পেছন পেছন বেরোলাম। মাও বেরোলো। ততক্ষণে ভাবি সিএনজি করে ওখান থেকে চোখের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ভাবি চলে যাবার পর মা একেবারে মনমরা হয়ে গেল। তাকে ভীষণ দুর্বল দেখাচ্ছে। তিনি আমায় বললেন, আমি এরকম অসহায় কোনোদিন হইনি রে তপু। আমার ঘরে এসব কি হচ্ছে, কেন হচ্ছে? নিশ্চয় আমার ঘরে কেউ একজন ভয়াবহ কোনো পাপ করছে, কিন্তু কে করেছে এই কঠিন পাপ? এই পাপের আগুনে আমার স্বর্গের ঘর আজ দাউ দাউ করে জ্বলছে। মা কাঁদছেন, যার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে গালের উপর। তিনি তার হাত দিয়ে কিংবা আঁচল দিয়ে সেই জল মুছছেন না। আমি এই দৃশ্য আর সহ্য করতে পারছি না। ভীষণ ভীষণ রকম খারাপ লাগছে আমার। ইচ্ছে করছে আমি চিৎকার করে কাঁদি, কিন্তু সবাই কি তার প্রকাশ্যে কাঁদতে পারে? আর সবাই পারলে আমি পারি না। কিন্তু এই যে ভেতরের কান্না, ভেতরের ভাঙচুর, এ বড় কঠিন, এ বড় কষ্টের, যন্ত্রণার। বিকেলবেলা অফিস থেকে ভাইয়ের অফিসে গেলাম। ভাইয়ের বস ও তার অন্য কলিগদের কাছে জানতে চাইলাম ভাইয়া ছুটি নিয়েছে নাকি অফিসের কাজে গিয়েছে। তারা সবাই বলল ছুটি নিয়েছে 1 সপ্তাহের জন্য। আজ ছুটির 5 দিন হয়েছে, আর 2 দিন। এরপরে তো নিশ্চয় ভাইয়া ফিরবে, অফিস তো এসে করবে। কিন্তু ভাবি যে হঠাৎ করে আমাদের কেঁদে কেটে আর রাগ দেখিয়ে চলে গেল। যাবার সময় বলল সে গেলে সব সমস্যার সমাধান হবে, ভাইয়া বাড়ি ফিরবে। তাহলে কি ভাইয়ার পথের কাঁটাই ছিল অপি ভাবি? ভাবি চলে যাওয়ার মানে ভাইয়ের পথের কাঁটা দূর হয়ে আমি কি এটাই ধরে নেব? রাত তখন 11টা 20। শুয়ে আছি আমি কদিন ধরে। ফিকশন নন ফিকশন কোনো ধরনের বইই ধরছি না আমি। 2 মাস পর বইমেলা। এক প্রকাশক পেছনে লেগেছে খুব করে একটা উপন্যাস লিখে দিতে। আমি অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলাম এবছর একটা বই বের করব। বইয়ের নামও ঠিক করে রেখেছিলাম নারী। ভেবেছিলাম এই সাহসী মেয়ের সব বাধা বিপত্তি পেরিয়ে জীবন জয়ের একটা উপন্যাস লিখব। লেখা শুরু করে দিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। এর মধ্যে তো ভাইয়ের সমস্যাটা শুরু হলো। ভাইয়া ভাবির মধ্যে ঝামেলা, মাঝখান থেকে ফৌজিয়ার দেওয়া উদ্ভট তথ্য, আর এখন তো একটার পর একটা জটিলতা সামনে এসে। এসব ভাবছিলাম, এর মধ্যেই মহসিন ভাই আমায় ফোন করলেন। বললেন, তপু এসব কি হয়ে গেল রে ভাই? মহসিন ভাই খুব দুশ্চিন্তাগ্রস্ত গলায় বললেন। আমি বললাম, কি হয়েছে ভাই? মহসিন ভাই অবাক হলো। বললেন, তুমি কিছু জানো না, দেখো নেই এখন কিছু? আমি বললাম, অবাক হলাম। বললাম, না তো, আপনি ভেঙে বলুন। মহসিন ভাই বললেন, তোমার হোয়াটসঅ্যাপ নম্বরে কি এটি যেটিতে আমি কল করেছি? আমি বললাম, জি। উনি বললেন, অনলাইনে যাও তাহলে, এক্ষুনি গিয়ে হোয়াটসঅ্যাপ চেক করো। একটা লিঙ্ক দিচ্ছি, কিন্তু আমার এখনও এটা বিশ্বাস হচ্ছে না কিছুতেই। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। অপিভাবে এমন নোংরামো কীভাবে করতে পারলো? ছি, আমি এখনও অনলাইনে যাইনি, কিন্তু আমার শরীর থরথর করে কাঁপছে। কিসের লিঙ্ক দিয়েছে মহসিন ভাই? ওয়াইফাই কানেক্ট করে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি মহসিন ভাই একটা লিঙ্ক পাঠিয়েছে, ড্রাইভ লিঙ্ক। ড্রাইভে গিয়ে আমার মাথা চক্কর দিয়ে উঠলো। ড্রাইভে অনেকগুলো নুট ছবি আর স্ক্যান্ডাল ভিডিও। ওখানে শুধুমাত্র অপি ভাবিকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওতে একজন পুরুষ লোক আছে, কিন্তু পুরুষ লোকটির চেহারা দেখা যাচ্ছে না। চেহারা না দেখে এইসব ভিডিও করা হয়েছে। তবে এইসব ছবি কিংবা ভিডিও আমাদের বাসার বাইরে করা। মনে হচ্ছে কোনো রিসোর্ট। সাধারণত বাসার রুমগুলো এমন হয় না কখনো। আমার মাথা আর কাজ করছে না। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে আমি লুটিয়ে পড়বো জমিনে। আমার শরীর ভীষণ রকমের কাঁপছে। মনে হচ্ছে ভীষণ রকম ভূমিকম্প হচ্ছে, আর সব কিছু ভেঙে ছারখার হয়ে যাবে এক্ষুনি। আমার মাথার উপর ভেঙে পড়বে। মহসিন ভাইকে যে একটা মেসেজ করব, টাইপ করার শক্তিটুকু পর্যন্ত আমি পাচ্ছি না আঙ্গুলে। তবু কষ্ট করে আমি মহসিন ভাইকে একটা মেসেজ লিখলাম, আপনি এই লিঙ্ক কোথায় পেয়েছেন মহসিন ভাই?
হোসেন ভাই আমার মেসেজ এখনও সিন করেননি। তার সঙ্গে যে ফোন করে কথা বলবো এই শক্তি আমার শরীরে নেই। আমি ক্লান্ত, শ্রান্ত ও বিধ্বস্ত হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে পড়ে রইলাম। অবশ্য মহসিন ভাইয়ের সাথে যখন কথা হলো তখন কোনো তথ্য তার কাছে পাওয়া গেল না। তিনি বললেন, এটা ফেসবুক, টেলিগ্রাম সবখানে ছড়িয়ে পড়েছে, অনেকেই পোস্ট করেছে, এগুলো গ্রুপে পেজে। এটা আসলে কে প্রথমে পোস্ট করেছে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব। আমার সবচেয়ে বেশি অবাক লাগছে একটা বিষয়, অভিভাবী এতদিন চুপচাপ কীভাবে রইল, কোনো কথাই বলল না সে এই বিষয় নিয়ে, ভাইয়াকে নিয়ে। আর আজ হঠাৎ করে একেবারে বিদ্রোহ করে বাসা ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেল। আর তার চলে যাওয়ার কয়েক ঘন্টা পরেই তার এসব ভিডিও, ছবি, লিঙ্ক সব বের হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এর মানে আমি কি ধরেই নিব যে অভিভাবী জানতো আগে থেকে আজ তার ছবি এবং ভিডিওগুলো ছড়িয়ে পড়বে? তাহলে কি ভাবি যাদের অনুরোধ করেছিল ছবিগুলো এবং ভিডিওগুলি পোস্ট না করতে, তবে তারাই আজ এটি করেছে? তারা ভাবির অনুরোধ রাখেনি? তবে যে ভাবি ওদের কালো রঙের গাড়িতে করে বাসা থেকে বেরিয়ে গেল, ভাবির গহনাঘাটে যা ছিল সব দিয়ে এলো, অথবা ওরা কেড়ে নিল? এরপরও কিভাবে ওরা ভাবির সঙ্গে এমন করলো? বিনিময়ে নিয়েও কেন ওরা প্রতারণা করলো? সে যাই হোক, আমার প্রশ্ন হলো, ভাবির সঙ্গে ভিডিওতে যে পুরুষ লোকটিকে, এই লোকটি কে? যেই পুরুষ থাকুক না কেন, পুরুষটি সে ভয়াবহ রকমের চতুর। তাকে কোনোভাবেই চেনা যাচ্ছে না, কাউকে সন্দেহ করা যাচ্ছে না। এমনকি লোকটা কতটা উঁচু, কতটা স্বাস্থ্যবান, চেহারা অভাব কিছুই বোঝা যাচ্ছে না। ভাবি যে কোথাও ভয়ঙ্কর রকমের ফেঁসে গিয়েছে, এটা স্পষ্ট। মজার বিষয় হলো, এর পরদিন ভোরবেলা ভাইয়া বাসায় ফিরলেন। বাসায় ফিরে সে মায়ের কাছে বসে মায়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। মা বললেন, কোথায় ছিলি? ভাইয়া সত্যি কথাই বলল সিলেট। সিলেট কেন গিয়েছিলে? ভাইয়ার মিথ্যে অফিসের কথা বলল না, সে বলল ঘুরতে। তাহলে বাসায় মিথ্যে বলে গেলি কেন? অফিসের কথা বললি কেন? ভাইয়া এবার মায়ের পা জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা গুঁজে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। আর কান্না ভেজা গলায় বলতে লাগলো, মা, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। একটা সোনার সংসার পুরো ছাই করে দিয়েছে অপি। দিনের পর দিন আমি এসব যন্ত্রণা, কষ্ট সব সহ্য করছি, ঘরের কাউকে কিছু বলিনি। ভেবেছিলাম একাই সব সমাধান করতে পারবো, কিন্তু আমি পারিনি। যে পতিতা, নষ্টা, তাকে ধর্মের জ্ঞান ও সামাজিকতার ভয় দেখে লাভ হয় না মা। ভাইয়া তখনও কাঁদছে, আর তার চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। মা অপু ভাইয়ের মুখটা তার দু হাত দিয়ে উপরে তুলল, তারপর বলল, কি হয়েছিল বল তো আমায়। ভাইয়া বলল, অপি কারোর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল মা। যার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল তার কাছে অপির ভিডিও ছিল। এসব ভিডিও দিয়ে দিনের পর দিন ওই লোক আমায় হুমকি দিত, টাকা চাইতো, টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। আমি টাকা দিয়েছি, এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত যখন জানলাম যার সঙ্গে অপির অবৈধ সম্পর্ক তার সন্তান অপির গর্বে, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমাদের মধ্যে তখন গোপন এক কলহ শুরু হয়। তাকে আমি মারধরও করি সবার আড়ালে। আমি চাইনি তা কেউ জানুক, আর কেউ কষ্ট পাক এসব শুনে। আমি নিজেই নিজের সব কিছু সমাধান করতে চেয়েছি। অপি শেষ পর্যন্ত হসপিটালে গিয়ে তার গর্ভের সন্তান অ্যাবর্শন করে নিল। এইসব কিছু আমি কিভাবে মেনে নিতাম বলো মা, কিভাবে? এর পরপর আমি নিজেকে শান্ত করতে, একটু চিন্তামুক্ত থাকতে সিলেটে চলে গেলাম। ভাবলাম ওখানে কয়েকদিন থেকে এলে আমি শান্ত থাকতে পারবো, একটু ভালো থাকতে পারবো। কিন্তু ওখানে গিয়ে আমি শান্তি পাচ্ছিলাম না। ওই লোক আমায় আবার ফোন করতে শুরু করলো, আবার টাকা চাইতে শুরু করলো, আবার হুমকি দেয়, বলে টাকা না দিলে এসব ছবি ভিডিও ছড়িয়ে দিবে। এরপর আমি ফোন অফ করে ফেলি। আমি আর এসব নিতে পারছিলাম না। আমি বুঝে গিয়েছিলাম সে কদিন পর পর আমার কাছে টাকা চাইবে আর হুমকি দিয়েই যাবে। অপি ওই এক লোক ইউজ করেছে শুধুমাত্র টাকা ইনকাম করতে। অপি বুঝতে পারেনি অপি তার নিজের জীবন ধ্বংস করলো, সাথে আমার জীবনটা। ভাইয়া কেঁদেই যাচ্ছে, মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কিন্তু কোনো কথা বলছেন না। ভাইয়া আবার কথা বলল, আমার ভাগ্যটা এতটাই খারাপ মা, বলো আমার ভাগ্য এত খারাপ কেন? এই যে সবাই আমার স্ত্রীর এসব ছবি দেখবে, ভিডিও দেখবে, আমি কিভাবে সমাজে মুখ দেখাবো? আমি মানুষদের কিভাবে এই মুখ দেখাবো? এরকম জীবন রাখার চেয়ে মরে যাওয়াই ভালো মা। এরকম জীবন রাখার কোনো মানেই হয় না। মা ভাইয়াকে বারবার সান্ত্বনা দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আদর করে দিলেন, কিন্তু আমার কেন জানি এসব দেখে মনে মায়া জন্মের পরিবর্তে একটা ক্ষোভ জন্ম নিল। এই যে ভাইয়া এভাবে কাঁদলো, দুঃখ করলো, এসব দেখে ভাইয়ের কথা শুনে মোটেও মন গলেনি। আমার কেন জানি মনে হচ্ছে এখানে হয়তো কোনো একটা কিন্তু আছে। নয়তো ভাবি এত কিছু করলো আর ভাইয়া সব কিছু শুধু গোপনে সহ্য করে দিল। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আর ভাবি যে আমাদের বাড়িতে থেকে চলে যাবার সময় এভাবে কাঁদলো, গেট ডিঙে যাবার সময় চোখ মুছলো, এসবকে শুধু শুধু একটা ঘরের জন্য, একটা মানুষগুলোর জন্য ভালোবাসা না থাকলে কি কেউ এমন করে? সন্ধ্যার সময় ভাইয়া বাজারে গেল।
ফেরার দেখলাম তার হাতে একটা প্যাকেট। বললাম, কী এনেছো ভাইয়া? ভাইয়া বলল, সুতো। আমি অবাক হলাম, বললাম, সুতো কেন? সুতো দিয়ে কি করবে? ভাইয়া বলল, কাল অফিসে আছে, অফিসের কাজে লাগবে। আমি আর কিছু বললাম না। ভাইয়ের সঙ্গে এখন আর অত কথা বলতে ইচ্ছে করে না। কেন জানি ভাইয়া আর আমার সুবিধার লোক মনে হয় না। তাকে আমার অতটা বিশ্বাসও হয় না। কেন জানি সবসময় তাকে আমার সন্দেহ হয়। কেন জানি মনে হয় অপি ভাবির কোনো দোষ ছিল না, সব দোষ ভাইয়ার। এসবের জন্য একমাত্র ভাইয়াই দায়ী। কিন্তু সে রাতে আমার ধারণা বদলে গেল। তখন মাঝরাত, ফেসবুক স্ক্রল করছি, তখনই দেখলাম নিউজ ফিডে ভাইয়ার স্ট্যাটাস। 2 মিনিট আগে পোস্ট করে লিখেছে, এই জীবনের উপর আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। এমন কলঙ্কে আতঙ্কিত কুৎসিত একটা জীবন রাখার কোনো মানেই হয় না। আমি নিজেই ইচ্ছায় আত্মহত্যা করছি, এটা কেউ দায়ী নয়। ভাইয়ের পোস্ট দেখার পর দু চোখ বন্ধ হয়ে এলো আমার। সন্ধ্যার সময় যে ভাইয়া মোটা সুতো কিনে এনেছিল প্যাকেটে, তাহলে তাও অফিসে কাজের জন্য আনেনি, এটা দিয়ে আত্মহত্যা করতে কিনে এনেছিল। আমার কাছে মিথ্যে বলেছিল। আমি তখনও বুঝতে পারিনি, ভাবতে পারিনি ভাইয়া এমন একটা কাজ করে ফেলবে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। নিজের উপর নিজেরই ভীষণ রাগ লাগছে এখন। আমার আপন ভাই, রক্তের ভাই, তাকে কি করে আমি অবিশ্বাস করে ফেললাম? কীভাবে ভাইয়ের চেয়ে অপি ভাবি আমার কাছে বিশ্বাসের পাত্রী হয়ে পড়েছিল, অথচ ভাইয়াকে বিশ্বাস করার মতো প্রমাণ নাই বললেই চলে। কিন্তু অপি ভাবিকে অবিশ্বাস করার মতো অনেকগুলো প্রমাণ আছে, এবং সবগুলো প্রমাণ অতি জঘন্য। আমি তাড়াহুড়ো করে মাকে ডেকে তুললাম। মা আর আমি দৌড়ে গেলাম ভাইয়ের দরজার কাছে, কিন্তু ভেতর থেকে ভাইয়ের দরজা আটকে রাখা। আমি আর মা চিৎকার করে ভাইয়াকে ডাকছি। মা কাঁদছে, কাঁদতে কাঁদতে ভাইয়াকে অনুরোধ করছেন, বাবা তুমি দরজাটা খোলো, লক্ষ্মী বাবা আমার, সোনা মানিক আমার, তুমি বেঁচে না থাকলে আমি বাঁচবো কীভাবে? কাকে নিয়ে বাঁচবো আমি? কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ভাইয়া ভেতর থেকে কোনো সাড়া শব্দ করছে না। আমি ভাইয়াকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ ফেলছে। এরপর নির্ভয় হয়ে দরজায় আমার শরীরের সবটুকু শক্তি দিয়ে একের পর আঘাত করে যাচ্ছি। মাও আমার সঙ্গে দরজায় আঘাত করছেন তার শরীরের সবটুকু শক্তি দিয়ে, কিন্তু কোনোভাবে প্রায় দরজা খুলতে পারছি না আমরা। এখন কি হবে? আচ্ছা, ভাইয়া কি তাহলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে এতক্ষণে? দরজা খোলা গেল না কিছুতেই। সব চেষ্টা করে ব্যর্থ হয়ে মাকে জানালাম জানলার দিকে দৌড়ে যেতে। ভাইয়ার ঘরে যে কাচের জানলা আছে তা আমার মোটেও খেয়াল ছিল না। মা দৌড়ে গিয়ে সেই জানলায় দুহাতে একটানা আঘাত করতে লাগলেন। আমি দেখি মার দুহাতে রক্তে রঞ্জিত হয়ে গেছে। ততক্ষণে হাতের কোনোই বেয়ে সেই রক্ত টপ টপ করে জমিনে গড়িয়ে পড়ছে। জানলার গ্লাস ততক্ষণে অনেকখানি ভেঙে ফেলেছে মা। মায়ের ক্ষতবিক্ষত দুটি হাতের দিকে তাকিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল। কষ্ট হচ্ছে আমার ভীষণ। আহারে অভাগী মা, মায়ের এত দরদ হয় সন্তানের জন্য। আমি তাড়াহুড়ো করে ভাঙা গ্লাসের ফাঁকা দিয়ে তাকাতে চাইলাম। আমার বুক এমনিতেই ধড়ফড় করছে। আমি ভয়ে চোখ মেলছি না। যদি দেখি ভাইয়া গলায় রশি দিয়ে ফেলেছে, যদি দেখি ভাইয়া আর নাই। ভয়ে ভয়ে চোখের পাতা খুলতেই দেখি ভাইয়া সিলিং ফ্যানে রশি বেঁধে সেই রশি তৈরি করে গোলকের ভিতরে গলা বাড়িয়ে দিচ্ছে। আর দূর থেকে দেখা যাচ্ছে তার শরীর প্রচণ্ড ঘামছে, সে থরথর করে কাঁপছে। তখন আমি মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। জানলার শক্ত গ্রিল দেওয়া, সেই গ্রিল গলে ভিতরে যাওয়া কিছুতেই সম্ভব না। মা এই দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। রক্তের লাল টকটকে দুটো হাত এক করে ক্ষমা চাওয়ার ভঙ্গি ভাঁজ করে সাজিয়ে সামনে ধরে কাঁদতে কাঁদতে মা বললেন, আমি তোর মা, আমার কসম লাগে বাজান, তুই যদি ফাঁস নিস তবে সঙ্গে সঙ্গে আমিও নিব, আল্লাহর কসম আমি নিব। বলে মা সঙ্গে সঙ্গে তার শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে নিতে শুরু করলো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমাদের সুন্দর ঘরটা এভাবে নরক হয়ে উঠলো কীভাবে? এই যে এখন নরকের দগদগে আগুনে করে জ্বলতে থাকা আগুন, আমি কিভাবে এই আগুন নিভৃত করব? কোন তরলে নিভবে এই আগুন আমার জানা নেই। অবশ্য মায়ের গলায় আঁচল পেঁচিয়ে নেওয়া ভাইয়া থমকে গেছে। সে তাড়াহুড়ো করে গলা থেকে রশি ছড়িয়ে নিচে নেমে এলো। জানলার কাছে দৌড়ে এসে জানলার ভাঙা অংশ দিয়ে তার হাত দুটো বের করে মায়ের হাত দুটো টেনে ধরলো। তারপর কাঁদতে কাঁদতে বলল, না মা, না, তুমি এটা করবে না। আমি এটা মরে গিয়েও সহ্য করতে পারবো না। ভাইয়া এরপর দৌড়ে এসে দরজা খুলল, নিজেই বেরিয়ে এলো বাইরে। মা তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল, আদর করলেন, চুমু খেলেন কপালে গালে, যেমন করে ছোট্ট শিশুদের চুমু খায় আদর করেন মায়েরা। আর তার গালে চড় থাপ্পড় বসিয়ে দিতে বললেন, এত বড় সাহস তোকে কে দিয়েছে? তুই মরতে চাস তাই না? কেন মরবি বল তুই? আমায় বল, কার জন্য, কিসের জন্য? ভাইয়া বলল, অপি যা করলো, এত সবার পরে এই জীবন রেখে লাভ কি? আমি মানুষকে কিভাবে এই মুখ দেখাবো?
আমার মা অসম্ভব রকমের জ্ঞানী মহিলা। বাবা আমাদের 2 ভাইকে ছোট্ট ছোট্ট রেখে মারা গেছিলেন। আমার দাদি ছিলেন অনেক বেশি বদমেজাজি মহিলা। মায়ের উপর তিনি নানানভাবে অত্যাচার অনাচার করতেন সব সময়। মাকে তিনি সহ্য করতে পারতেন না। মায়ের তখন রূপ ছিল, বয়স ছিল, বিয়ে করার মতো অবস্থা ছিল। নানা তখনও বেঁচে ছিলেন। তাদের অর্থবিত্ত কিন্তু প্রভাব প্রতিপত্তির কোনো কিছুর বিন্দুমাত্র অভাব ছিল না। নানা এবং মামারা চেয়েছিলেন মা বিয়ে করুক। অনেক জায়গা থেকে আলাপও এসেছিল। মা কিন্তু আমাদের 2 ভাইকে রেখে অন্য কোথাও বিয়ে করে ফেলেননি। তিনি তার সব শ্রম দিয়েছেন। মায়া, মমতা, শাসন, আদর দিয়ে আমাদেরকে বড় করে তুলেছেন, পড়াশুনো করেছেন। একজন মা জ্ঞানী বলে এত কিছু সামলাতে পেরেছেন। কোনোদিন পিতৃ হারাবার কষ্ট যতটা কি তা আমাদের বিন্দু পরিমাণ বুঝতে দেয়নি। মা ভাইয়ের একটা হাত ধরলেন, তারপর বললেন, তুই কি কোনো অপরাধ করেছিস? এখানে কি তোর হাত আছে? এই ভিডিওতে, ছবিতে তুই আছিস? ভাইয়া বললেন, না, নাই। মা বললেন, তাহলে তাহলে তুই মানুষকে মুখ দেখাতে পারবি না কেন? তুই তো কোনো অপরাধ করিস নাই। অপরাধ করলে কথা ছিল। অপরাধ না করে নিজে এত বড় শাস্তি তুই দিবি কেন? ভাইয়া বললেন, অপি এটা কিভাবে করলো? তাকে কি আমি কম ভালোবেসেছিলাম? তাকে কি আমি কম বিশ্বাস করেছিলাম? তুমি কম স্নেহ করতে, তপু কম শ্রদ্ধা করতো? তার জন্য আমরা কি না করেছি মা? এরপরও কিভাবে সে এমন প্রতারণা করতে পারলো? মা ভাইয়ের কাছে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আরে বোকা ছেলে, এটা নিয়ে এখন পড়ে থাকলে চলবে না। কিছুতেই থেমে যাওয়া যাবে না। মানুষ কিছু বলুক গিয়ে, লোকের কথায় কিচ্ছু যায় আসে না তপু। লোক আমাদের খাওয়ায় না পড়ায়, তো তাদের কথা কেন আমরা আমলে নিব অপু? তোকে কি আরও কিছু বোঝাতে হবে আমার? তুই কি বোকা ছেলে নাকি বল? ভাইয়া এবার কিছুটা ধাতস্থ হলো বলে মনে হলো। সে বলল, অপিকে ঠিক খুঁজে বের করবো। আমি তাকে জিজ্ঞাসা করব, কেন এমন করলো সে আমার সাথে? কী দোষ ছিল আমার? কেন এমন করলো সে? মা বললেন, বাদ দে এসব অপু, যা হবার হয়ে গেছে। ভাগ্য বদলানোর ক্ষমতা আমাদের নেই, এটা আল্লাহর হাতে। এসব নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। চেয়েছিলাম ভবিষ্যতে যেন এরকম কিছু করা তো দূরের কথা, কল্পনাও যেন এসবে না আনে। সাবধান। ভাইয়া মায়ের পা ধরে ক্ষমা চাইল, বলল তার বাকি জীবন এমন কিছু ভুলেও সে করবে না। মা তাকে ক্ষমা করলেন শেষবারের মতো। এরপর সব কিছু ঠিকভাবে চলতে লাগলো। ভাইয়া আবার নিয়মিত অফিস যাচ্ছে। সব কিছু সুন্দরভাবে চলছে। শুধুমাত্র অভিভাবী নাই, তার অনুপস্থিতিতে বড় কষ্ট দেয় আমায়। কিন্তু মাঝে মাঝে তার কথা মনে পড়লে ভীষণ ঘেন্না কাজ করে। কী নোংরা কাজগুলো করে গেল সে! ছি ছি! শুধুমাত্র তার জন্য আমাদের সম্মান ধুলোয় মিশে গেল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এখন অনেকেই মিটিমিটি হাসে। কোনো ঘরে 2 জা কিংবা ননদেরা একসঙ্গে শাকপাতা বাছতে কিংবা একে অপরের মাথায় নারকেল তেল ঘষে দিতে গিয়ে তাদের গল্পের খোরাক হয় আমাদের ঘরের গল্প, অপি ভাবির গল্প। চায়ের স্টলগুলিতে আগে সিনেমা চলতো, এখন অপি ভাবির গল্প চলে। এসব গল্প বাড়িয়ে বলা হয়। আমার নিজের কানেই এসেছে অনেক কিছু। তারা এটাকে এক পর্যায়ে নিয়ে গেছে যে অভিভাবী কদিন পরপর তার পুরুষ বদলাতো, আর মাঝরাতে আমরা ঘুমিয়ে গেলে সেই পুরুষদের ঘরে নিয়ে আসতো। আর কত কত নোংরামো কথা যে তারা বলে। শুধুমাত্র তার জন্য এখন রাস্তায় বেরোলে পরিচিত কেউ পেলে সহানুভূতি দেওয়ার নাম করে 4টে কথা শুনিয়ে ছাড়ে। তখন আমার ইচ্ছে করে সত্যিই মরে যাই। ভাইয়া সেদিন মরতে চাইছিল, তাই এমনি এমনি না। নিজের স্ত্রী এমন করলে তখন কি আর মাথায় ঠিক থাকে? ভাগ্যিস সে যে অভিভাবককে এমনি এমনি ছেড়ে দিয়েছে, অন্য কেউ হলে তো খুন করে ফেলতো। নদীর এক পাশ ধরে হাঁটতে হাঁটতে এসব ভাবছিলাম। আমার যখন ভীষণ মন খারাপ হয় তখন আমি নদীর চরে চলে আসি। এই নদী নাম ব্রহ্মপুত্র, কিন্তু আমি এর নাম দিয়েছি মায়াবী নদী। এর প্রতি আমার অনন্ত অসীম মায়া। এখানে এসে নদীর পাড় ধরে একটু হাঁটাহাঁটি করি। নদীতে জল এক্কেবারে কম। যেটুকু জল আছে তার সাথে যেন আকাশের রং এসে এক্কেবারে মিশে একাকার হয়ে গেছে সব সময়। কে বলবে জলের কোনো রং হয় না? এই নদীর জলের রং এখন নীল, ঘন নীল। যেই নীল জমে বুকে ভেসে বেড়াচ্ছে একদল পাতিহাঁস। মাঝে মাঝে 1-2টো পানকৌড়ি ডুবছে ভাসছে। এসব দেখে এমনিতেই মন ভালো হয়ে যায়, কিন্তু আজ মন কিছুতেই ভালো হচ্ছে না। নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে আমার। কেন জানি মনে হচ্ছে কারো প্রতি আমরা অবিচার করছি। অভিভাবীর কথা খুব মনে পড়ছে আমার। আমাদের মিষ্টি আর হাসি খুশি অভিভাবী। আচ্ছা, সে কেন এমন করলো হঠাৎ? কেন? একটা মানুষ সম্পর্কে কোনো কিছুই জানি না, তার কোনো খারাপ গুণ কোনো দিন চোখে পড়েনি, আর হঠাৎ করে সে কিনে এত কিছু ঘটিয়ে ফেললো। এও কি করে সম্ভব? সন্ধ্যা হয়ে আসছে, বিকেল ফুরিয়ে গেছে মুহূর্তে। নদীর ওপারে যে সমস্ত মাছ, মস্ত শিরীষ গাছ, সেই গাছের ডালপালা
ফোকর দিয়ে দেখা যাচ্ছে সিঁদুরে মতো লাল টকটকে সূর্য হঠাৎ করে মিলিয়ে যাওয়া। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক দক্ষিণে হিন্দু পল্লী। ওখান থেকে কাঁসার আওয়াজ আসছে। ঘরের নারীরা নিশ্চয় এখন তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিচ্ছে। এই যে এক সন্ধ্যা, দিনের পর রাতের মিলন, এক অপার্থিব সময়, এ এক মধুর মোহন আর পবিত্র সময়। মিলনের চেয়ে কি পবিত্র কিছু আছে আর? আচ্ছা, মিলনের সব দৃশ্য কি এমন সুন্দর হয়? পুরুষ নারীরও? আচ্ছা, ভাবে আর ভাবির অভিভাবের কি এমন ছিল? তারা কি তাদের ফুলসজ্জার শপথ করেনি কেউ কাউকে ছেড়ে না যাবার, আমৃত্যু একসাথে থাকার, একে অপরের সঙ্গে প্রতারণা না করার, সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকার? কিন্তু এমন কেন করলো তারা? কেন? খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমি। ভেজা ঘাসের উপর বসে আবছা অন্ধকারের দিকে তাকিয়ে অদৃশ্য কাউকে এসব প্রশ্ন করে করে কোনো উত্তর না পেয়ে চোখ ভেজাচ্ছিলাম নিজের। তখন এই পকেটে থাকা ফোনের রিংটনটা বেজে উঠল। প্রথমবার ফোন হাতে নিলাম না। ভীষণ মনমরা আমার, ইচ্ছে করছে না ফোন ধরতে। কিন্তু দ্বিতীয়বারের মতো যখন ফোন রিংটনে বাজলো তখন মনে হলো কেউ জরুরি কল করছে। পকেট থেকে ফোন হাতে নিতে অবাক হলাম। দীর্ঘদিন পর ফৌজিয়ার ফোন। ফৌজিয়া আবার হঠাৎ করে ফোন করলো কেন? ফোন রিসিভ করতে ফৌজিয়া বলল, তপু তুমি কোথায় আছো? আমি বললাম এক জায়গায় আছি। ফৌজিয়া এবার বলল, তুমি কি এক্ষুনি একটু আসতে পারবে? খুব ইমার্জেন্সি। আমি অবাক হলাম। আমার সঙ্গে এখন তার ইমার্জেন্সি কী আছে? আমি বললাম, কোথায় আসবো? সে বলল, আমার বাসায়। ফৌজিয়ার বাসায় যেতে আধ ঘন্টা সময় লাগলো আমার। আমি গিয়ে দেখি সে বারান্দায় চেয়ারে বসে বসে থেকে গান শুনছে, রবীন্দ্রনাথের গান। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে যাব না। আমায় দেখে সে হাসলো, বলল, তোমার জন্য অপেক্ষা করেছিলাম তবু, এত তাড়াতাড়ি এসে পড়বে ভাবিনি। আসো ঘরে চলে যাই। আমি ঘরে গিয়ে বসলাম সোফায়। তারপর বললাম, ফৌজিয়া হঠাৎ কেন ডাকলে আমায়? ফৌজিয়া বলল, চা খাবে নাকি কফি? আচ্ছা থাক, কিছুই খেতে হবে না। আমি জানি এখন কিছু খেতে পারবে না তুমি। এসব খেতে গেলে সেদিনের মতোই বমি করে সব ভাসিয়ে দিবে। এটা বলে ফৌজিয়া দুষ্টুমি ভরা হাসি আসলো আমার দিকে তাকিয়ে। আমি বললাম, আচ্ছা কিছু খেতে টেতে হবে না আর বমিও করতে হবে না আমার। এখন তুমি বলো কেন ডেকেছো আমায়? আমার সঙ্গে তোমার কী এমন ইমার্জেন্সি কাজ? ফৌজিয়ার চুল খোলা ছিল। সে পেছনে হাত দিয়ে চুলগুলো খোপা করে বেঁধে নিল মুহূর্তে। তারপর বলল, তোমাকে তো বলাই হয়নি অভিভাবী তার বরের জায়গায় কার নাম লিখেছিল, তাই না? আসলে আমার নানান ব্যস্ততা বিপদ আপদ ছিল, তাই আর বলা হয়ে ওঠে নেই। এর জন্য আমি সরি। আমি উদ্গ্রীব হয়ে গেলাম সেই নাম শুনতে। আমি জানি ফৌজি এখন যে নাম বলবে সেই এখানকার মূল হোতা। সব কিছুর পিছনে কলকাঠি সেই নাচছে। কী নাম তার? কী নাম? আমি তাড়াহুড়ো করে বললাম, ফৌজিয়া দোহাই লেগে আল্লাহর, তাড়াতাড়ি সেই নাম তুমি বলো আমায়। ওই কালপিট আমাদের সুন্দর ফ্যামিলিটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। ওরে খুঁজে বের করে আমি এমন শাস্তি দিব ফৌজিয়া যে আর জীবনে কোনো দিন কারো ক্ষতি করার মতো কল্পনা করতে পারবে না। ফৌজিয়া কথা বলল না। সে ছন্দের মতো পা ফেলে আমার তার ঘরে রাখা আলমারির দিকে এগিয়ে গেল। তারপর আলমারি খুলে ওখান থেকে একটা নীল রঙের ডায়েরি নামিয়ে এলো। তারপর আমার সামনে এনে 4টি পাতা উল্টে দেখালো সেই নাম। আমি নাম দেখে অবাক হলাম। এটা আবার কোন ধরনের নাম? ওখানে লেখা আছে, এ ডগ ইন দ্য ফর্ম অফ আ হিউম্যান। আমি কিছুই বুঝতে না পেরে ফৌজিয়াকে বললাম, এটা কি দেখাচ্ছ? এরকম নাম কিভাবে হয় মানুষের? ফৌজিয়া আসলো, বলল, হয় কিছু মানুষের হাত পা সবই থাকে। এরা কথা বলে, বিয়ে করে, অফিস করে, মানুষের সঙ্গে চলে, খায় দার ঘুমায়, কিন্তু এরা সত্যিকারে কখনো মানুষ না। এবং এই ডগ ইন দ্য ফর্ম অফ আ হিউম্যানটা কে তুমি জানো? আমি বললাম, কে? ফৌজিয়া বলল, আমি এখনই বলবো না। এই মানুষ নামের অমানুষটা কে, কী তার পরিচয়? এটা বলার আগে আরও কিছু জিনিস তোমায় দেখাতে চাই আমি, আর কিছু জিনিস শোনাতে চাই। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমার সবটার শরীর থরথর করে কাঁপছে। আমি বললাম, ফৌজিয়া তুমি কি আমায় নিয়ে খেলা খেলছো নাকি? তুমি আমায় বোকা পেয়েছো, তাই না? তুমি জানো তোমার এই গোপন গোপন খেলার জন্য, নামটা না বলার জন্য আমাদের কত কত ক্ষতি হয়ে যাচ্ছে। গতকাল ভাইয়ে মরতে বসেছিল, মায়ের জন্য শুধু এখন বেঁচে আছে। ফৌজি হাসলো শব্দ করে। এই প্রথম তার দিকে তাকিয়ে আমার ভেতরে ভয় ধরে গেল। রাগে তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গার হয়ে আছে। চেহারা দেখলে তাকালে মনে হয় এ যেন অসুর বধ করতে আসা স্বর্গীয় কোনো দেবী। আমি কিছু বলার আগে ফৌজি বলল, আমি খেলছি, হা হা হা। তাহলে ঠিকই ধরছো তুমি। আমি কিছু খেলা আমিই খেলছি, এখনও খেলছি আমি, শুধু আমি,
একা আমি। আমি সেই আড়ালে শিকারি। আড়ালে লুকিয়ে থেকে কলকাঠি আমিই নাড়িয়েছি এতদিন। কিন্তু খেলাটা এখনও শেষ হয়নি তপু। তপু, তুমি বাংলা সিনেমা দেখো না? বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, ওসব সিনেমার শেষ দিকে একটা সিন থাকে, তাই না? ওখানে সব রহস্যের উন্মোচন হয়। সত্যের পক্ষে যা থাকে সে জিতে যায়, আর মিথ্যার পক্ষে যে থাকে সে পরাজিত হয়, তাই না? আমি কথা বললাম না, কথা বলতে পারছি না। আমার শরীর থরথর করে কাঁপছে। কথা বললেই তো আবার ফৌজিয়াই। সে বলল, আড়ালে এতদিন যে খেলা আমি খেলেছি এর শেষ আজকেই হবে, আজ রাতের মধ্যে। আমি কিছু বলতে যাব, কিন্তু ফৌজিয়া কিছু বলতে দিল না আমায়। আমায় থামিয়ে দিয়ে সে বলল, আজ তুমি কোনো কথাই বলবে না তপু। সব কথা আমি বলবো। আমি, শুধু আমি, একা আমি। বলে সে আলমারির কাছে গেল আবার। তারপর একটা সাদা ছোট্ট বক্স নিয়ে এলো আমার কাছে। এসে এই বক্সটা খুলে একটা রূপোর চেন বের করে দিল ওখান থেকে। চেনের নিচে একটা ইংরেজি অক্ষর এ। কিন্তু চেনটা একদিকে ছেঁড়া। চেনটা দেখে আমি চমকে উঠলাম। এটা আমি স্পষ্ট চিনতে পেরেছি। এটা কারো না, এটা অপু ভাইয়ের। অপু ভাইয়া তার ছাত্র জীবনে সবসময় গলায় চেন পরতো। তারপর হঠাৎ করে একদিন সেই চেন নাই। এক রাতে আমরা খেতে বসেছি, আমি আর ভাইয়া। মা আমাদের পাতে ভাত সালুন বেড়ে দিছে। তখনই মা খেয়াল করলো ভাইয়ের গলায় চেন নাই, কিন্তু তার গলা কেটে যাওয়া লম্বা সরু একটা দাগ ভেসে আছে। তাহলে লাল টকটকে মাংস দেখা যায়। মা বললেন, তোমার চেন কোথায় অপু? ভাইয়া আমতা আমতা করে বলল, আছে। কোথায় আছে? ভাইয়া বলল, ঘরে। মা বললেন, যাও নিয়ে আসো গিয়ে ওখান থেকে। ভাইয়া বিরক্ত হলো, বলল, এখন তো খাচ্ছি, এখনই কেন আনতে হবে? খাওয়ার পর আনলে হবে না তোমার? মা বলল, না হবে না, এক্ষুনি আনতে হবে। ভাইয়া খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, চেনটা নেই। মা অবাক হলেন, বললেন, নাই মানে? চেন কোথায় গেল? আর তোমার গলায় এই দাগ কিসের? ভাইয়া কিছু বলে না, চুপ করে আছে। মা ধমক দিলেন, বললেন, কিছু বলছো না কেন তুমি? চুপ হয়ে আছো কেন? ভাইয়া থতমত করে বলল, তারপর বলল, চেন চুরি হয়ে গেছে। ওই দিন যে মেলা ছিল, ভিড় ছিল খুব, ওখান থেকে কেউ একজন টেনে নিয়ে গেছে। আমি দেখতে পাইনি কে নিল, আর তখনই গলা কেটেছে, দাগ হয়েছে। মা সেদিন বলেছিল, দেশের চোরগুলো এত খারাপ হয়ে গেছে যে একটা সামান্য রূপার চেনের লোভ এটা সামলাতে পারে না। এবার আমি ভাবছি, সেদিন ভাইয়ের চেন যদি মেলায় চুরি হয়ে থাকে, তবে ফৌজিয়ের কাছে এলো কী করে? নাকি ফৌজিয়ে ভাইয়া উপহার দিয়েছিল, তারপর মিথ্যে করে বলল চুরি হয়ে গেছে, আমাদের কাছে গোপন করেছে। কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন থেকে যায়। আচ্ছা, ভাইয়া যদি ফৌজিয়াকে একটা চেন নিজের থেকে উপহার দেয়, আর গলায় ওই দাগটা হয়েছিল কীভাবে? ফৌজিয়া চেনটা আমার হাতে দিয়ে বলল, এটা চিনতে পেরেছে তপু? আমি চিনতে পারলেও সত্যটা বললাম না। কেন বললাম না জানি না। আমি বললাম, চিনতে পারছি না তো। ফৌজি হাসলো, আগের মতো সেই ভয়ঙ্কর এক হাসি এসে বলল, তুমি অবশ্যই চিনতে পেরেছো তপু, কিন্তু মিথ্যে বলছো তুমি। এই চেন তোমার অপু ভাইয়ের, ঠিক বলিনি আমি? আমি ভয়ে ভয়ে বললাম, ঠিক বলেছো। কিন্তু হঠাৎ করে ফৌজিয়া কেমন আমার ভয় করছে, আমি তা বুঝতে পারছি না। ভয়ে ঠিকভাবে কথাও বলতে পারছি না তার সাথে। কেন জানি আমার মনে হচ্ছে ফৌজিয়া সাধারণ কোনো মেয়ে নয়, যাকে আমি এই এতদিন ধরে অতি সাধারণ সাদামাটা একজন ডাক্তার ভাবতাম। ফৌজিয়া শুধু এটুকু না, সে এর চেয়েও বেশি কিছু, এবং ভয়ঙ্কর, আর অনেক বেশি চতুর। ফৌজিয়া আমার কাছে এলো, একেবারে কাছে, নাকের ডোকায়। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা প্রশ্ন করি তপু, একটা ছোট্ট প্রশ্ন। আমি ভয়ে ভয়ে বললাম, করো। এবার ফৌজিয়া আমার সামনে থেকে একটা চেয়ার টেনে আনলো। তারপর এক পা আর এক পায়ের উপর অন্য পা তুলে নিয়ে আরাম করে ওখানে বসলো। তারপর গলার আওয়াজ কমিয়ে অথচ ধারালো গলায় বলল, যেহেতু এই চেনটা তোমার ভাইয়ের, তাহলে এই চেন আমার কাছে এলো কী করে তপু?